কথার ছায়া চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের গল্প শুরু করছি। কতগুলো ব্যাপার আছে যেগুলোর কথা আমরা খবরের কাগজে পড়ি কিংবা লোকের মুখে শুনি, কিন্তু স্বচক্ষে দেখার অভিজ্ঞতা হয় না। যেমন জীবনে আমি বেশ কয়েকবার প্লেনে চেপেছি, ট্রেনে চেপেছি অন্তত কয়েকশো বার, কিন্তু কখনো কোনো দুর্ঘটনা ঘটেনি। তেমনি কোনো বড় রকমের দুর্ঘটনা কিংবা ডাকাতিও দেখার সৌভাগ্য হয়নি। সাধারণ মানুষের জীবন শুধু অতি সাধারণ ঘটনাতেই সাজানো থাকে। আবার এক একজন মানুষ থাকে যাদের জীবনে এরকম অনেকগুলো ঘটনাই পরপর ঘটে যায়, যাদের কাছে মৃত্যু অনেকবার কাছাকাছি এসে ফিরে যায়। তাদের জীবন নিশ্চয়ই আমাদের থেকে অনেকটা আলাদা। সেই রকম একজনকে আমি দেখেছিলাম, বানিদি। বানিদিকে চিনতাম অনেক দিন ধরেই, কিন্তু যেদিন থেকে তার জীবন কাহিনী জানতে পারলাম সেদিন থেকে ওকে অন্য চোখে দেখতে লাগলাম। বানিদি খুব একটা সুন্দরী না হলেও বেশ আকর্ষণীয় চেহারা। সাধারণ মেয়েদের তুলনায় লম্বা, চোখে মুখে একটা ব্যক্তিত্ব আছে এবং রীতিমতো বিদুষী। দর্শনশাস্ত্রের ওপর বানিদির লেখা দুখানি বই আছে। আমি ইচ্ছে করেই ওর পুরো নাম জানাচ্ছি না। কি যেন এক অদৃশ্য অভিশাপের জন্য বানিদি কখনো জীবনে সুখ পেলেন না। গোড়া থেকে বলি, একবার আমরা দলবল মিলে ডায়মন্ড হারবারে পিকনিক করতে গিয়েছিলাম। তখন বানিদির বয়স এই 30 মতো, আমাদের আরও কম। সবাই মিলে শিয়ালদা স্টেশনে এসেছি সকালবেলা। স্টেশনে রীতিমতো গোলমাল, কোন ট্রেন আগে যাবে কোন ট্রেন পরে যাবে তার ঠিক নেই। আমরা রীতিমতো বিরক্ত হয়ে উঠছি। কী কারণে যেন বানিদি এই পিকনিকের ব্যাপারটায় মোটেই উৎসাহী ছিলেন না, কিছুতেই আসতে রাজি হননি। অনেকটা ওকে প্রায় জোর করেই ধরে আনা হয়েছে। ট্রেনের গোলমাল দেখে বানিদি বললেন, এই আমি তাহলে ফিরে যাই। কিন্তু এত দূর এসে কি কেউ ফিরে যায়? আমরা বানিদিকে জোর করে আটকে রাখলাম। পাশাপাশি প্ল্যাটফর্মে দুটি ট্রেন দাঁড়িয়ে, কোনটা আগে ছাড়বে কেউ বলতে পারছে না। মোটামুটি আন্দাজ করে একটা ট্রেনে উঠে বসলাম। একটু পরেই সুবিমল খবর নিয়ে এলো আমরা ভুল ট্রেনে উঠেছি, অন্যটাই আগে ছাড়বে। তক্ষুনি আমরা হুড়োহুড়ি করে লটবহর নামিয়ে ছুটতে ছুটতে গিয়ে উঠে বসলাম অন্য ট্রেনটিতে। বানিদি যাতে চলে না যান সেজন্য আমি ওর হাতটা শক্ত করে ধরে রেখেছিলাম। কিন্তু আমরা এই ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই অন্য ট্রেনটা হুইসেল বাজিয়ে ছেড়ে দিল। তখন আমাদের আর নামবার উপায় নেই। সকলে মিলে খুব একচোট গালাগালি দিলাম সুবিমলকে। সুবিমল মিনমিন করতে লাগলো। যাই হোক, আধ ঘন্টা বাদে আমাদের ট্রেনটা ছাড়ল। আমরা সবাই মিলে গান ধরলাম। আমাদের মধ্যে সুবিমল, মালতী আর অঞ্জনার গানের গলা বেশ ভালো। বানিদিও একবার আমাদের সঙ্গে গলা মেলালেন। এখন কিন্তু বানিদিকে বেশ হাসি খুশি মনে হচ্ছিল। আমরা মাঝামাঝি পথ পৌঁছাবার পর হঠাৎ মাঠের মাঝখানে থেমে গেল ট্রেনটা। ঘন ঘন হুইসেল বাজতে লাগলো। অনেক কৌতূহলী যাত্রী নেমে পড়ল ট্রেন থেকে। সুবিমলই খবরটা নিয়ে এলো যে 3 মাইল দূরে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের এই ট্রেন আর চলবে কিনা সন্দেহ আছে। তখন আমাদের বয়স অল্প, কোনো ঘটনাকেই তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না। ট্রেন চলবে না শুনেও খুব একটা ঘাবড়ে গেলাম না। আমি অন্যদের কাছে প্রস্তাব দিলাম, চল না আমরা হেঁটে গিয়ে অ্যাক্সিডেন্টটা দেখে আসি। সকলেই রাজি হলো। শুধু দেখলাম বানিদি জানলার পাশে স্তব্ধ হয়ে বসে আছেন, মুখখানা দারুণ বিষণ্ণ। মনে হলো অ্যাক্সিডেন্টের কথা শুনে মনে খুব আঘাত পেয়েছেন। আমি জিজ্ঞেস করলাম, কি বানিদি, আপনি যাবেন না? বানিদি একটু ম্লান এবং অপলকভাবে আমার দিকে চেয়ে রইলেন। তারপর গম্ভীরভাবে বললেন, এই জন্যই আমি আসতে চাইনি। তোমরা কেন আমাকে নিয়ে এলে বলো তো? আমার জন্য তোমাদের সব কিছু নষ্ট হয়ে গেল। আমি একটু অবাক হয়ে বললাম, আপনার জন্য? আপনি আবার কি করলেন? তোমাদের পিকনিকে যাওয়া হলো না আর। তাতে কি হয়েছে? জিনিসপত্র তো সঙ্গেই আছে, আমরা না হয় মাঠের মধ্যে পিকনিক করব। বানিদি তবু একটা বড় নিঃশ্বাস ফেলে বললেন, আজ সুবিমলের জন্য তোমরা বেঁচে গেলে। শেষ মুহূর্তে সুবিমলের কথায় আমরা ট্রেন বদলালাম, নইলে আগের যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট করেছে আমরা তো সেটাতেই থাকতাম। এ কথাটা অবশ্য প্রথমেই আমাদের সবার মনে হয়েছিল। সত্যি একটুর জন্যই আমরা আগের ট্রেনটায় যাইনি।
সুবিমল বলল, আমি তখনই বুঝেছিলাম, আরে আমি বিপদের গন্ধ পাই। আমরা সবাই মিলে সুবিমলকে, যা যা বেশি চালাকি করিস না, চুপ কর তো, এইসব বলে চুপ করিয়ে দিচ্ছিলাম। কিন্তু বানিদি আমাদের বাধা দিয়ে বললেন, সুবিমল কিন্তু ঠিকই বলছে, ও না থাকলে তোমাদের আজ বিপদ হতো। আমি যেখানেই যাই সেখানেই একটা না একটা কিছু বিপদ হয়। আমি না খুব অপয়া। আমরা বললাম, সে কি বানিদি, অপয়া আবার কি? আপনার কুসংস্কার আছে এটা জানতাম না তো। বানিদি ম্লান গলায় বললেন, আমি এই কথাটা কত দুঃখে বলেছি তা তো জানো না কেউ। কেউ কখনো নিজের মুখে নিজেকে অপয়া বলে? জন্ম থেকেই বিপদ আমার পাশে পাশে। সেদিন আমরা বানিদির জীবনের ঘটনা শুনলাম। ডায়মন্ড হারবার লাইনে ট্রেন সেদিন 6 ঘন্টা বন্ধ ছিল। আমরা সেই মাঠের মধ্যেই পিকনিক করেছি। শীতকাল ছিল, তাই বিশেষ কোনো অসুবিধা হয়নি। ট্রেনের কামরা ছিল আমাদের বিশ্রামের জায়গা। বানিদির জীবন কাহিনী অনেকটা বানানো গল্পের মতো, অস্বাভাবিক। অথচ বানিদি আমাদের চোখের সামনে জলজ্যান্ত বসেছিলেন, এবং ওর জীবনের কয়েকটা ঘটনা যে সত্যি তা আমাদের মধ্যে কয়েকজন স্বীকারও করল। তারা নাকি আগেই শুনেছিল। বানিদির শৈশব শুরু হয় বেশ অদ্ভুতভাবে। বানিদি বললেন, তোমাদের মনে আছে কিনা জানি না, বিহারে একবার একটা সাংঘাতিক ভূমিকম্প হয়েছিল। সেই বছরই আমার জন্ম। সেই সময় আমার বাবা মুঙ্গেরে চাকরি করতেন। তখন আমার মাত্র 1.5 মাস বয়স। সেই সময় এক শেষ রাত্রে শুরু হলো ভূমিকম্প। আর একটু আগেই আমি খুব কান্নাকাটি করছিলাম বলে আমার মা জেগে উঠে আমায় কোলে নিয়ে বসেছিলেন। একটু বাদেই বাড়ি ঘর সব কেঁপে উঠল। অনেকেই ছুটে চলে গিয়েছিল বাড়ির বাইরে। কয়েকজন আমার মাকে চেঁচিয়ে বলেছিল, শিগগিরই বাইরে চলে আয়। মা বলেছিলেন, খুকিকে একটু শান্ত করেই আসছি, এখন বাইরে নিয়ে গেলে ও আরও চেঁচাবে। কিন্তু মা সময় পেলেন না। তার কয়েক মুহূর্ত পরেই বাড়িটা ভেঙে পড়ল। সেবার হাজার হাজার বাড়ি ধ্বংস হয়েছিল। আমাদের বাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে দেখা গিয়েছিল বসে থাকা অবস্থাতেই মা মারা গেছেন, কিন্তু তার কোলের মধ্যে আমি তখনও বেঁচে। শেষ মুহূর্তে মা মাথাটা ঝুঁকিয়ে আমার শরীরটাকে আড়াল করে রেখেছিলেন। আমাকে সারা জীবন কষ্ট দেবার জন্য মা আমাকে বাঁচিয়ে রেখে চলে গেলেন। বানিদি কথাগুলো এমন নিরাসক্তভাবে বললেন যে চট করে কোনো মন্তব্য করা যায় না। কিন্তু এই একটা ঘটনার জন্যই তো তাকে অপয়া বলা যায় না। বানিদি বোধহয় আমার মনের কথাটা বুঝেছিলেন, তাই বললেন, শুধু এই একটা ঘটনাই নয়, আমি যতবারই ট্রেনে চেপেছি একটা না একটা দুর্ঘটনা হয়েছে। এর মধ্যে বড় রকমের অ্যাক্সিডেন্ট অন্তত 4 বার। প্রত্যেকবারই আমার চোখের সামনে কেউ না কেউ মারা গেছে, কিন্তু আমার গায়ে আঁচড়টা পর্যন্ত লাগেনি। ইডেন গার্ডেনে একবার খুব বড় একটা মেলা হয়েছিল। আমি তখন বেশ ছোট, স্কুলে পড়ি। স্কুলের কয়েকজন বন্ধু মিলে সেই মেলায় গিয়ে নাগরদোলায় চেপেছিলাম। খুব জোরে যখন ঘুরছে সেই সময় নাগরদোলার একটা পাল্লা ভেঙে গেল। আমরা 4টি মেয়ে তখন সবচেয়ে উঁচুতে। হঠাৎ মনে হলো যে আমরা আকাশের দিকে উড়ে যাচ্ছি। প্রাণ ভয়ে চিৎকার করে উঠেছিলাম। অন্যরাও গেল গেল করছিল। কয়েক মুহূর্তের মধ্যে মনে হয়েছিল মরে যাচ্ছি। তারপর ধপ করে পড়লাম একটা নরম জায়গায়, পাশের একটা তাঁবুর ওপর। আমার কিছুই হলো না, কিন্তু আর 2টি মেয়ের মাথায় খুব চোট লেগেছিল। আর একটি মেয়ের পা ভেঙে পঙ্গু হয়ে রইল সারা জীবনের মতন। সেই থেকে আমি আর কখনো নাগরদোলায় চড়ি না। বানিদি সেদিন এরকম অনেকগুলো অবিশ্বাস্য অথচ সত্যি ঘটনা বলেছিলেন। তার মধ্যে আরেকটির উল্লেখ করছি, সেটি সত্যি চমকপ্রদ। বানিদি বললেন, তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। একদিন দুপুরবেলা আমি দোতলা বাসে চেপে যাচ্ছি কলেজ স্ট্রিটে। হাজরা মোড়ের কাছে বাসটা থেমেছে। দেখি রাস্তায় দাঁড়িয়ে আছে আমার মাসতুতো ভাই মন্টু। আমি জানলা দিয়ে মুখ বাড়িয়ে বললাম, কিরে মন্টু, কোথায় যাবি? মন্টু চেঁচিয়ে বলল, কোথাও না, এমনি আড্ডা মারছি, তুমিও নেমে এসো না এখানে। আমি বললাম, তোরা উঠে আয় না, কফি হাউসে বসবো গিয়ে।
মন্টু আর ওর এক বন্ধু অমল লাফিয়ে উঠে পড়ল সেই চলন্ত বাসে। আমার কাছে এসে মন্টু বলল, তুমি কিন্তু আমাদের বাস ভাড়া দেবে, আর কফি হাউসে খাওয়ার খরচও তোমার। আমি হাসতে হাসতে বললাম, আচ্ছা আচ্ছা, দেবো দেবো, তোদের ডেকেই দেখছি ভুল করেছি। বানিদি হঠাৎ একটু গম্ভীর হয়ে গিয়ে বললেন, সত্যি সেদিন যে কি ভুল করেছিলাম, কেন যে ওদের ডাকলাম, আজও সেজন্য নিজেকে ক্ষমা করতে পারি না। বিশেষ করে মন্টুর বন্ধু অমলের কথা ভাবলে। আমরা বানিদিকে বললাম, তারপর কি হলো? বানিদি বললেন, আমি বসেছিলাম লেডিস সিটে, পাশে একটা জায়গা খালি ছিল, সেখানে মন্টু বসবে না অমল বসবে এই নিয়ে খুব ঝুলোঝুলি হলো। অমল খুব লাজুক ধরনের ছেলে, সে কিছুতেই বসতে রাজি হলো না। মন্টু বসলো, আর তার পাশে দাঁড়িয়ে রইল অমল। বাস খানিকটা আসতেই কীরকম যেন গোলমাল টের পেলাম। বাসটা চৌরঙ্গি ছাড়িয়ে ধর্মতলায় ঢুকতেই দেখলাম রাস্তা একেবারে লোকে লোকারণ্য, অনেকের হাতে বড় বড় লাঠি আর ছোড়া। আমরা টেরই পাইনি কলকাতায় কখন দাঙ্গা বেঁধে গেছে। কিন্তু তখন আর বাস ঘোরাবার উপায় নেই, সোজা চালিয়ে কোনো থানায় আশ্রয় নিতে হবে। দুমদাম করে বোমা আর দুটো গুলির আওয়াজ শুনলাম। চোখের নিমিষে দেখলাম আমার পাশে দাঁড়ানো অমল গুলিবিদ্ধ হয়ে ধূপ করে পড়ে গেল। একটা আওয়াজও করতে পারল না। ব্যাপারটা ঘটে গেল চোখের নিমিষে। এদিকে গুন্ডারা বাসে আগুন লাগিয়ে সকলকে পুড়িয়ে মারতে চাইছে, কাউকে নামতেও দেবে না। আমরা তাকিয়ে দেখলাম বাসের ড্রাইভার হুমড়ি খেয়ে পড়ে আছে, সম্ভবত তারও গুলি লেগেছে। আমাদের আর বাঁচবার আশা নেই। তখন মন্টু এক কাণ্ড করল। মাথা ঠান্ডা রেখে সে ছুটে গেল বাসের সামনের দিকে। ড্রাইভারের সিটের পেছনে যে তারের জাল থাকে, সেটার উপর দমাদম লাথি মেরে ছিঁড়ে ফেলল সেটাকে। তারপর লাফিয়ে ভেতরে ঢুকে আহত ড্রাইভারকে সরিয়ে নিজেই চালিয়ে দিল বাসটা। মন্টু খুব ভালো গাড়ি চালায়, কিন্তু কোনোদিন বাস চালায়নি। তবু ঝড়ের বেগে সেই বাস চালিয়ে গুন্ডাদের দু একজনকে ধাক্কা মেরে ফেলে সোজা সেই বাস এনে ওঠালো মেডিকেল কলেজে। সেখানে পৌঁছে অজ্ঞান হয়ে যায় মন্টু। তার কাঁধে একটা ছুরি লেগেছিল। তাড়াতাড়ি হাসপাতালের লোকজন এসে নামালো আহতদের। আমি ঘোর লাগা চোখে অমলের দিকে এক দৃষ্টে তাকিয়ে বসেছিলাম। আমার নড়াচড়া করার ক্ষমতাও ছিল না যেন। আমার দিকে তাকিয়ে কয়েকজন কেমন একটু থমকে গেল। তারপর বলল, আপনি চুপ করে বসে থাকুন, একটুও নড়বেন না, আমরা স্ট্রেচার আনছি। আমি অতি কষ্টে বললাম, আমার আমার আবার কি হয়েছে? আপনার বুকে বোধহয় গুলি লেগেছে, একদম নড়াচড়া করবেন না। আমি তাকিয়ে দেখলাম আমার বুকের কাছে শাড়িতে লেগে আছে টাটকা রক্ত, বিন্দু বিন্দু গড়িয়েও পড়ছে। সত্যি কথা বলতে কি, সেই রক্ত দেখে আমার বেশ আনন্দই হয়েছিল। হয়তো আমার গুলি লেগেছে, আমি টের পাইনি, কিন্তু আমি যে অন্যদের সঙ্গে দুর্ভাগ্য ভাগ করে নিতে পেরেছি, এটাতেই আমার আনন্দ। কিন্তু পরে দেখা গেল আমার কিছুই হয়নি। অমলের রক্ত ছিটকে এসে লেগেছিল আমার গায়ে। অন্য বাড়ির মতন সেবারও আমার গায়ে আঁচড়ও লাগেনি। সেই দুঃখে সেবার আমি এত কেঁদেছিলাম যে 7 দিন বিছানা ছেড়ে উঠতে পারিনি। আমি অন্যদের দুর্ভাগ্য ডেকে আনি, তবু আমার কিছু হয় না কেন বলো তো? বানিদির গলা ধরে এসেছিল, বোধহয় কেঁদেই ফেলতেন। অতি কষ্টে নিজেকে খানিকটা সামলে নিয়ে বললেন, সত্যি দুর্ভাগ্য আমার সঙ্গে ঘোরে। টাইফয়েড মেরির নাম শুনেছ তো? সেই যে মেরি নামে একটি মেয়ে, যে বাড়িতেই যেত কেউ না কেউ টাইফয়েডে মারা যেত, অথচ তার নিজের কিছুই হতো না। আমার অবস্থাও সেই রকম। আগেকার দিন হলে বোধহয় আমাকে ডাইনি বলে পুড়িয়ে মারা হতো। আমরা বাণীদিকে সান্ত্বনা ঠিক দিতে পারিনি সেদিন, কিন্তু এরপর অন্যদিকে কথা ঘুরিয়ে নিয়েছিলাম। এর কোনো ঘটনার জন্যই তো বাণীদিকে দোষ দিতে পারবো না। আমরা আধুনিককালের মানুষ হয়ে এসব অলৌকিক কিছু মানতে পারি না। এসব ঘটনাকে কাকতালীয়ই বলা যেতে পারে। যাই হোক, সেবারে পিকনিকের পর থেকেই আমি বাণীদির প্রতি একটু আকৃষ্ট হয়েছিলাম। আর যাই হোক, বাণীদি মোটেই সাধারণ মেয়ে নন। প্রায় যেতাম ওদের বাড়িতে। ওদের বাড়ির অবস্থাও বেশ সচ্ছল, ল্যান্সডাউনে বিরাট বাড়ি। বাণীদি কিছুদিন একটা কলেজে পড়াচ্ছিলেন, তারপর কি কারণে যেন চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে নিজেই পড়াশোনাতে মেতে আছেন। ওর এক দাদা থাকেন আমেরিকায়, আর একজন দিল্লিতে। বাড়িতে লোকজন প্রায় নেই বললেই হয়। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, বাণীদি
আপনি বিয়ে করেননি কেন? বানিদি বলেছিলেন, কেন, পৃথিবীর সব মেয়েকেই কি বিয়ে করতে হবে নাকি? কত পুরুষ তো সারা জীবন ব্যাচেলার থাকে। তা থাকতে পারে, আপনার কখনো একলা লাগে না? না, আমি একা থাকতেই ভালোবাসি। বানিদির মতো মেয়েকে বিয়ে করতে অনেক পুরুষই আগ্রহী হবে। তার রূপ ও বিদ্যা বুদ্ধি ছাড়াও একসময় বানিদি বেশ ভালো গান বাজনা ও গল্পে জমিয়ে রাখতে পারতেন। বিয়ে করে অন্য কোথাও চলে গেলে বোধহয় বানিদির দুর্ভাগ্যের ইতিহাসও মুছে যেতে পারত। 2-3 বার বানিদিকে এই বিয়ের কথা জিজ্ঞেস করার পর বানিদি হঠাৎ একবার বলে ফেলেছিলেন, আমি বিয়ে করতে চেয়ে 2টো ছেলেকে মেরে ফেলেছি, তারপরেও আমাকে বিয়ের কথা বলতে চাও তোমরা? কথাটা চমকে ওঠার মতো, কিন্তু বানিদি আমাকে বলেছিলেন, তোমাকে আমি আজ রঞ্জুর আর অনুপমের কথা বলছি, তুমি আর আমাকে বিয়ের কথা জিজ্ঞেস করবে না কখনো। একটু থেমে বানিদি বলেছিলেন, রঞ্জনকে আমি চিনতাম কলেজ জীবন থেকেই। রঞ্জন আমার বাবার বন্ধুর ছেলে, আমাদের মেলামেশা অনেক সহজ ছিল। কিন্তু রঞ্জনকে মনে মনে ভালোবাসলেও রঞ্জনের খুব খেলাধুলোয় ঝোঁক ছিল। ক্রিকেট, ব্যাডমিন্টন এসবে ওর খুব সুনামও ছিল। খেলার নেশাতেই ও মেতে থাকতো। হঠাৎ একদিন তার চোখ পড়ল আমার দিকে, তারপরেই বিয়ের প্রস্তাব। ওর আর আমার বিয়ে হওয়াটা ছিল খুব স্বাভাবিক। বাড়ির কারুরই কোনো আপত্তি হতো না, বরং সবাই খুশি হতো। আমি শুধু একটা ব্যাপারে মনে মনে একটু অস্বস্তিতে ছিলাম। রঞ্জনের নিজস্ব একটা গাড়ি ছিল, আর ও গাড়ি চালাতো দুর্দান্ত স্পিডে। সেটাতেই আমার ছিল ভয়। আমি তো নিজেকে জানি, রঞ্জনের গাড়িতে আমি থাকলে নিশ্চয়ই একদিন একটা অ্যাক্সিডেন্ট হবে। অথচ এ কথাটা রঞ্জনকে জানানোও যায় না। প্রায়শই ও গাড়ি নিয়ে আসতো আমাদের বাড়িতে, হর্ন বাজিয়ে ডাকতো আমাকে। আমি নিচে নেমে এলেই বলতো, চলো আজ কোথা থেকে ঘুরে আসি, ব্যারাকপুর কিংবা ব্যান্ডেল। আমি বলতাম, কেন, অত দূরে কেন, চলো না ময়দানে যাই। রঞ্জন তা পছন্দ করতো না। লং ড্রাইভ ছাড়া ওর ভালো লাগে না। আমি ভয়ে কাঁটা হয়ে থাকতাম। 2-1 দিন অ্যাক্সিডেন্টের উপক্রমও হয়েছে। শেষ পর্যন্ত একদিন ওকে বলেই ফেললাম, আমার না গাড়ি করে বেড়াতে যেতে ভালো লাগে না। রঞ্জন তো প্রথমটা বুঝতেই পারে না আমার কথা, কি করেই বা বুঝবে? কোনো মেয়েকে এমন কথা বলে? তবু আমি ওকে বললাম, আমার চেনাশোনা সব মেয়েরা পায়ে হেঁটে কিরকম বেড়ায়, কিংবা বাসে ট্রামে ঘোরে, বড়জোর কখনো ট্যাক্সিতে চাপে, কিন্তু এরকম বড় লোকের মতন সবসময় গাড়ি নিয়ে ঘুরতে আমার লজ্জা করে। রঞ্জন কথাটা শুনে হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এরপর থেকে ও গাড়ি নিয়ে এলে আর ওর সঙ্গে বেরোতাম না। রঞ্জন খুব দুঃখ পেয়েছিল, কিন্তু আমার জেদ দেখে শেষ পর্যন্ত রাগের মাথায় একটা কাণ্ড করে বসলো। একদিন এক কথায় বিক্রি করে দিল গাড়িটা প্রায় জলের দামে। গাড়িটা ছিল ওর খুবই প্রিয়, গাড়ি ছাড়া ওকে 1 মিনিটও দেখা যেত না। সেই গাড়ি বিক্রি করে আমাদের বাড়িতে এসে বলল, নাও এবার তুমি খুশি তো? আর তার 2 দিন পরেই রঞ্জন মারা গেল। আমি দারুণ চমকে গিয়ে বললাম, হ্যাঁ, কি হলো? বানিদি ঠান্ডা গলায় বললেন, রঞ্জন মারা গেল। কি করে জানো? গাড়ি চাপা পড়ে। খেলার মাঠ থেকে ফিরছিল, দৌড়ে রাস্তা পার হতে গিয়ে রঞ্জন নিজে কখনো কারুকে চাপা দেয়নি, অথচ ওকেই মরতে হলো গাড়ির তলায়। আর কেউ জানে না, কিন্তু আমি তো জানি, রঞ্জন যদি নিজের গাড়িটা বিক্রি না করত তাহলে কিছুতেই এভাবে। আমি বানিদিকে বাধা দিয়ে বললাম, না বানিদি, এটা আপনি শুধু নিজের ওপরে দোষ টানছেন। অনেকেই তো গাড়ি বিক্রি করে দেয়, তাই বলে কি তারা চাপা পড়ে মারা যায়? বানিদি বললেন, আমার সব ঘটনা সম্পর্কে সবাই এসব কথাই বলে, কিন্তু আমার জীবনে এতগুলো আকস্মিক ঘটনা কেন ঘটে বলতে পারো? একটুক্ষণ চুপ করে থেকে আমি বললাম, সে যাই হোক, দ্বিতীয় ঘটনাটা কি? বানিদি বললেন, সেটা বলার আগে তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি। তুমি আমার সম্পর্কে কি ভাবছো সত্যি করে বলো তো? আমি একটু থতমত খেয়ে বললাম, কি আবার ভাববো? আমাকে তুমি ভয় পাচ্ছ না তো? ভয় পাবো কেন? আপনাকে ভালো লাগে বলেই তো আপনার কাছে যখন তখন চলে আসি।
বানিদি বললেন, দ্বিতীয় ঘটনাটা ঘটেছিল প্রায় বছর 5 পরে। রঞ্জন মারা যাওয়ার পর আমি আর কোনো ছেলের সঙ্গে তেমন করে মিশতাম না, আর কোনো পুরুষের সঙ্গেও আমার ঘনিষ্ঠতা হয়নি। আমি মন ঠিক করেই ফেলেছিলাম যে প্রেম ভালোবাসা এসব আমার জন্য নয়। কিন্তু এ সব কিছুই ওলটপালট করে দিল অনুপম। অনুপম অনেকদিন বিদেশে ছিল। আগে ওর সঙ্গে অল্প পরিচয় ছিল। বিদেশ থেকে ফিরে কেন জানি না ও আমাকে খুঁজে বার করলো, নিয়মিত আমাদের বাড়িতে আসতে লাগলো। তারপর একদিন বিয়ের প্রস্তাব জানালো। আমি সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করলাম, কিন্তু অনুপম একেবারে নাছোড়বান্দা। আমি কেন ওকে বিয়ে করতে রাজি নই সেই কথা ওকে জানাতেই হবে, না হলেও ও কিছুতেই ছাড়বে না। শেষ পর্যন্ত ওকে একদিন সব কথা খুলে বললাম। আমি ওকে জানিয়ে দিলাম যে অন্য কারুর জীবনের সঙ্গে আমি আর আমার জীবনটাকে জড়াতে চাই না। আমি একটা অপয়া। অনুপম তো সেই কথা শুনে আরও ক্ষেপে উঠল। ও বলল, এইসব ননসেন্স তুমি বিশ্বাস করো? এরকম অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা যায়। আমারও তো কতবার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বললাম, অনুপম, তোমার ব্যাপার আর আমার ব্যাপার একদম আলাদা। আমার কাছাকাছি যারাই আসে তাদেরই একটা না একটা বিপদ হয়। অনুপম বলল, আমি কোনো বিপদকে গ্রাহ্য করি না। মনের জোর থাকলে মানুষ সব কিছু কাটিয়ে উঠতে পারে। আমি দেখিয়ে দিতে চাই তোমার ধারণাগুলো কতটা মিথ্যে। তারপর থেকে অনুপম আমাকে নিয়ে কতগুলো এক্সপেরিমেন্ট শুরু করলো। আমাকে নিয়ে প্রত্যেক দিনই ট্যাক্সিতে কিংবা গাড়িতে ঘুরতে লাগলো, জোর করে দেখাবার জন্য যে কোনো অ্যাক্সিডেন্ট হয় কি না। সত্যি কিছুই হলো না কোনো দিন। একদিন গঙ্গায় নৌকো ভাড়া করে ঘুরে এলো আমাকে নিয়ে। ঝড় উঠল না, নৌকোও ডুবলো না। কলকাতায় তখন খুব কলেরা হচ্ছে। ইচ্ছে করে রাস্তার ধারে দাঁড়িয়ে এক গাদা আলু কাবলি আর কাটা ফল খেলো। ওর কোনো অসুখ হলো না। ও আমাকে গর্ব করে বলতে লাগলো, দেখেছো তো, আমার কিচ্ছু হয় না। সেই কমাস আমার সত্যি খুব আনন্দে কেটেছিল। আমি ভাবতে শুরু করেছিলাম, সত্যি হয়তো দুর্ঘটনার অভিশাপ কেটে গেছে আমার উপর থেকে। অনুপম আমার জীবনটা বদলে দিচ্ছে। তারপর অনুপম একদিন এসে বলল, তোমার উপর আমার আর একটা এক্সপেরিমেন্ট বাকি আছে। তোমার তো ট্রেন সম্পর্কে ভয় আছে, তুমি আমার সঙ্গে ট্রেনে চেপে দার্জিলিং যাবে। আমি অবাক হয়ে বললাম, দার্জিলিং? যা, তা কি করে হয়? অনুপম বলল, কেন, অসুবিধে কি? বাড়িতে একটা কিছু বলে ম্যানেজ করতে পারবে না? এ কি তোমাদের বিদেশ পেয়েছো নাকি? অসম্ভব। কেন অসম্ভব কেন? দার্জিলিংয়ে তোমার এক মামা থাকেন না? তুমি তার বাড়িতে থাকবে, আমি হোটেলে থাকবো। একসঙ্গে ট্রেনে জার্নি হবে, বেড়ানো তো হবে। শেষ পর্যন্ত অনুপমের প্রস্তাবে আমাকে রাজি হতে হলো। আমাদের বাড়িতে খুব একটা কড়াকড়ি নেই। ট্রেনে দার্জিলিং গেলাম, অস্বাভাবিক কিছু ঘটল না। এমনকি একদিন জিপ নিয়ে ঘুরে এলাম কালিম্পং। ওদিকটার রাস্তা তখন বেশ খারাপ ছিল, কিন্তু জিপের ড্রাইভার বলল এমন নিশ্চিন্তে সে বহুদিন চালায়নি। অনুপম গর্বের সঙ্গে আমার দিকে তাকিয়ে বলল, দেখলে, আমি বলেছিলাম না মনের জোরটাই আসল। কিন্তু বিপদ এলো অন্য দিক থেকে। আমি না নিজের কথা কখনো চিন্তা করি না। অনেক ঘটনা ঘটেছে তো আমার জীবনে, কিন্তু আমার তো কখনো কিছু হয়নি। বিপদ হয়েছে অন্যদের। তাই আমি সবসময় অন্যদের সম্পর্কেই চিন্তা করি। গাড়িতে যাওয়ার সময় অনুপম জানলা দিয়ে সামান্য একটু ঝুঁকলেও ওর হাত চেপে ধরতাম। রাস্তা দিয়ে হাঁটবার সময় কোনো গাড়ি এলে আমি সামনে এসে দাঁড়াতাম ওকে আড়াল করে। একদিন বিকেলের দিকে একটু বেড়াতে বেরিয়েছি। দুজনে পাশাপাশি আস্তে আস্তে হাঁটছি। চমৎকার শিরশিরে হাওয়া দিচ্ছে। মনে হচ্ছিল এই জীবনটা খুব সুন্দর। অনুপম আমার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, তোমার সব ভয় গেছে তো? আমি বললাম, হ্যাঁ, ভালো লাগছে খুব। এত ভালো লাগবে কখনো ভাবিনি। অনুপম একটা সিগারেট ধরানোর জন্য দাঁড়ালো। আমি একটা গান গুনগুন করতে করতে এগিয়ে গেলাম অন্যমনস্কভাবে। বেশ কুয়াশা ছিল, রাস্তাটা লক্ষ্য করিনি। একটা আলগা পাথরে পা পড়তেই আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম পাশের দিকে। পাশে বিরাট খাদ। আমি শুধু মুখ দিয়ে একটা শব্দ করেছিলাম। তাই শুনেই অনুপম ভাবলো আমার খুব বড় একটা বিপদ হয়েছে। লাফ দিয়ে চলে এলো আমার দিকে। আমি তখন রাস্তার পাশে পড়ে গিয়েও একটা পাথর ধরে ফেলেছি। কিন্তু অনুপম এমন হুড়মুড় করে সেখানে এসে পড়ল যে তাল সামলাতে পারল না। ও গড়িয়ে পড়ল নিচের দিকে।
আমি ভেবেছিলাম অনুপম নিশ্চয়ই একটা কিছু ধরে ফেলবে, কিন্তু তা হলো না। অনুপম চেঁচিয়ে উঠল, বানি আমার হাতটা একটু ধরো, হাতটা একটু ধরো বানি। আমি তাড়াতাড়ি ঝুঁকে এসে আর সেখানে কিছুই দেখতে পেলাম না। অনুপম আর নেই। বানিদি গুম হয়ে বসে রইল কিছুক্ষণ, তারপর বললেন, এখনো আমার কানে সেই ডাক ভেসে আসে, বানি আমার হাতটা একটু ধরো, আমার হাতটা একটু ধরো বানি। কিন্তু আমি ধরতে পারিনি। বানিদির সমস্ত শরীরটা কাঁপছিল, মুখটা নিচু করা। আমি গলা পরিষ্কার করে বললাম, বানিদি, আমি শুধু একটা কথা বলছি আপনাকে, এসব যাই ঘটে থাক, তবু আপনাকে অনেক ভালোবাসি। বানিদি আমার কথা শুনে কি বুঝলেন কে জানে, তীব্রভাবে তাকালেন আমার চোখের দিকে। তারপর বললেন, সুনীল, তুমি আমার কাছে আর কখনো এসো না, কোনো দিন আসবে না। আমি অপয়া, আমি সাংঘাতিক অপয়া একটা। আমি তোমার ভালো চাই সুনীল, তুমি আর কোনো দিন এসো না আমার কাছে। আমি তোমার মুখ আর একদিনের জন্য দেখতে চাই না। বলতে বলতে বানিদি ঝরঝর করে কেঁদে ফেললেন। আমি চুপ করে বসে রইলাম। এই সময় বানিদিকে কেন যেন আরো বেশি সুন্দর দেখতে লাগছিল। আর কোনো সান্ত্বনার কথা আমার মনে এলো না। আমার হাতের ওপর ঝরে পড়ছে বানিদির চোখের জলের কয়েকটি ফোঁটা। কিছু না ভেবেই আমি সেই অশ্রুবিন্দু আমার জিভে ঠেকালাম। মনে হলো বানিদির চোখের জল নোনতা নয়, মিষ্টি। কেন এরকম মনে হলো কে জানে।